নমস্কার, সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই। 9ই আগস্ট সেই রাত যেদিন পশ্চিমবঙ্গের মুখে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। একজন ডাক্তারি পড়ুয়া তার নিজের কর্মক্ষেত্রে অত্যাচারিত হয়ে খুন হলেন। গর্জে উঠলেন পশ্চিমবঙ্গের মানুষ সহ সারা ভারতবর্ষের মানুষ। সমস্ত ডাক্তার সমাজ রাস্তায় নেমে আসলেন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। প্রত্যেকের মুখে আওয়াজ উঠল, নির্যাতিতার বিচার চাই, ধর্ষকদের ফাঁসি চাই। পুলিশের তদন্ত নিয়ে প্রত্যেকটি মানুষের মধ্যে প্রশ্ন উঠে গেল, কি করছে পশ্চিমবঙ্গের পুলিশ? আদৌ পুলিশ যথাযোগ্য উপযুক্ত শাস্তি দিতে পারবে? ধর্ষকদের কি ধরে দেখাতে পারবে? তারপরে দাঁড়িয়ে যখন প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন উঠে গেল, সরকারের তরফ থেকে কাউকে বাঁচানোর জন্য প্রমাণ লোপাটের যে প্রচেষ্টা সেটা সামনে আসতে শুরু করলো। তারপরে মানুষ বলতে শুরু করলো, সিবিআই চাই, সিবিআই চাই, সিবিআই চাই। তারপরে যখন সিবিআই এই তদন্তভার গ্রহণ করলো, প্রত্যেকটা মানুষ উপলব্ধি করেছে, বিশ্বাস ভরসা আস্থা রেখেছে যে সিবিআই হয়তো পারবে ধর্ষকদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি তাদেরকে দিতে। মানুষ ভরসা রাখলেন সিবিআই এর ওপরে। কিন্তু অবশেষে দেখা গেল সিবিআই আস্থা রাখলো সেই কলকাতা পুলিশের তদন্তের ওপরেই। কারণ কলকাতা পুলিশ যে সিভিক পুলিশ সঞ্জয় রায়কে দোষী হিসাবে বা অপরাধী হিসাবে শনাক্ত করে গ্রেপ্তার করেছিল, সেই সঞ্জয় রায়ের বিরুদ্ধেই চার্জশিট পেশ করে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া সমাপ্ত করে অবশেষে শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায়দান হয়ে গেল। তবুও মানুষ বিভিন্ন মধ্যে ধোঁয়াশায় রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের কথা, চতুর্দিক থেকে কথা বেরিয়ে আসছে। কিভাবে হলো, কেন হলো, কি করে হলো, কেই করলো? সঞ্জয় রায় কি একা করতে পারে? সঞ্জয় রায়ের একার পক্ষে কি সম্ভব? এই নিয়ে যখন বিভিন্নভাবে ধোঁয়াশা আর ধোঁয়াশার মধ্যে সবকিছু কাটছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা হলো, শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস যিনি সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করলেন, তিনি সঞ্জয় রায়কে যাবজ্জীবন ফাঁসির কারাদণ্ডে দণ্ডিত করলেন। তিনি সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলালেন না। তারপরে দাঁড়িয়ে চতুর্দিকে প্রশ্ন উঠল, কেন সঞ্জয় রায়ের ফাঁসি হবে না? কেন সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে? সঞ্জয় রায়ের ফাঁসি হওয়াই উচিত। কিন্তু অবশেষে যখন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাসের নির্দেশনামা যখন শিয়ালদা কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হলো, তখন থেকে মানুষ যে বিষয়গুলো নিয়ে আগে বিগত দিনে সন্দেহ প্রকাশ করেছে, সেই সন্দেহগুলোর ওপরে যেন স্টাম্প পড়তে শুরু করেছে। পুলিশের তদন্ত নিয়ে একাধিকবার যেরকম সাধারণ মানুষ প্রশ্ন তুলেছিল, সেরকম ভাবে কিন্তু সেই বিচারক অনির্বাণ দাসের নির্দেশনামায় পুলিশের তদন্তের গাফিলতি কিন্তু উঠে এসেছে। যেরকম ভাবে পুলিশ বারবার এই সিবিআই এর তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছে, যেভাবে সিবিআই মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, কি লিখেছে সে সম্পর্কে যখন সাধারণ মানুষ কিছু জানতে পারেনি, এই নির্দেশনামার মধ্যে থেকে সাধারণ মানুষ বুঝে উঠে গেছে যে সিবিআই যে তদন্ত হাতে নিয়েছে বা যে তদন্ত করেছে, কলকাতা পুলিশের তদন্তেই তারা শিলমোহর দিয়েছে ছাড়া আর কিছু করেনি। এক চুলো তাদের তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারেনি। ঠিক সেরকম ভাবে তার এক একটি রায়ের ক্ষেত্রে তার প্রত্যেকটি পয়েন্টেই কিন্তু ধোঁয়াশার পর ধোঁয়াশা কিন্তু আরো তৈরি হয়েছে এই আরজি করের তদন্তের মধ্যে থেকে। তাই বারবার প্রশ্ন উঠেছে, সঞ্জয় রায় একা নয়, একাধিক জন এর সাথে যুক্ত আছে। ঠিকই যেভাবে দেখুন, নির্যাতিতার শরীরের একাধিক অংশে যখন আঘাতের চিহ্ন নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছিল, এই নির্দেশনামায় এই আঘাতের চিহ্ন নিয়েও কিন্তু আবার ধোঁয়াশা দানা বেঁধে দাঁড়িয়েছে। যখন এই ঘটনা ঘটেছিল আরজি করে, তখন এক একটা সংবাদ মাধ্যমে এক এক রকম ভাবে খবর প্রকাশ করেছিল। তাই সেই নির্যাতিতার শরীরের আঘাতের চিহ্ন নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্নভাবে খবর প্রকাশ করেছিল। কিন্তু যখন এই বিচারকের নির্দেশনামায় আঘাতের চিহ্ন নিয়ে যে লাইনগুলো লেখা আছে, সেখানে দাঁড়িয়েও কিন্তু ধোঁয়াশা পরিষ্কার হবে কি, ধোঁয়াশা আরো পুঞ্জীভূত হতে শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে যে নির্যাতিতাকে যখন ধর্ষণ করা হয়েছিল তখন তিনি জীবিত ছিলেন এবং নির্যাতিতাকে হত্যা করা হয়েছে শ্বাসরোধ করে, এবং তার গলায়, তার গালে, তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তার ময়না তদন্তের রিপোর্টে এটা রয়েছে। কিন্তু যখন নির্যাতিতাকে জীবিত অবস্থায় ধর্ষণ করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে নির্যাতিতার থাইতে বা কোমরে কোনো আঘাতের চিহ্ন কিন্তু পাওয়া যায়নি। সেটা পোস্টমর্টেম তদন্ত, আরজি করের যে পোস্টমর্টেম রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে।
এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে যদি কাউর উপরে বলপূর্বক অত্যাচার করেই থাকে তাহলে তার থাইতে বা কোমরে আঘাতের চিহ্ন থাকবে, সেখানে আঘাতের চিহ্ন নেই। বরং বলা হয়েছে যে নির্যাতিতার হাঁটুতে এবং গোড়ালিতে আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু যে পোস্টমর্টেম করেছিল সেই ডাক্তারের পক্ষ থেকে কিন্তু একবারও বলা হয়নি, বা তিনি কোর্টে যখন তার জবানবন্দি দিয়েছে সেই সময় তিনি একবারও উল্লেখ করেনি যে সেই আঘাত তাকে ধর্ষণের ফলে হয়েছে, একবারও সেটা কিন্তু বলেনি। সুতরাং ডাক্তারি পড়ুয়াকে জোরপূর্বক যখন ধর্ষণ করা হয়েছে তখন তার উরুতে বা কোমরে কোনো রকম আঘাতের চিহ্ন কিন্তু সেখানে পাওয়া যায়নি। বরং তদন্তের রিপোর্টে বলা হয়েছে যে নির্যাতিতার শরীর যখন পাওয়া গেছে বা মৃতদেহ যখন পাওয়া গেছে তখন তার নিচের পোর্শনে কোনো জামা কাপড় ছিল না। উপরের পজিশনের যে কুর্তি, সেই কুর্তি কিছুটা ওঠানো ছিল, অন্তবাস সাইড করা ছিল। এই পরিস্থিতিতে এবং যে ব্লুটুথ পাওয়া গেছে সঞ্জয় রায়ের, সেই ব্লুটুথ নাকি কোনো একটা ম্যাট্রেসের নিচ থেকে পাওয়া গেছে, যার উপরে ভিত্তি করে সঞ্জয় রায়কে দোষী বানানো হয়েছে। যার উপরেও ভিত্তি করে সঞ্জয় রায়কে দোষী বানানো হয়েছে, কারণ সঞ্জয় রায়ের ক্ষেত্রে এই প্রমাণও কিন্তু একাট্টা করা হয়েছে যে ব্লুটুথটা সঞ্জয় রায়েরই ছিল। এখন প্রশ্ন হলো, সেই মৃতদেহের পাশে সেই নির্যাতিতার জিন্স পড়েছিল, সেই জিন্সে কিন্তু রক্ত মাখা অবস্থায় ছিল। এখন প্রশ্ন হলো যে যদি নির্যাতিতার জীবিত অবস্থায় ধর্ষণ করা হয়ে থাকে তাহলে সেখানে তার নিম্নাঙ্গে যে জিন্স ছিল সেই জিন্সে রক্ত কেন মাখা থাকবে? সেই জিন্সে রক্ত কেন মাখা থাকবে এই নিয়ে কিন্তু প্রশ্ন দানা বাঁধছে, এই নিয়ে প্রশ্ন দানা বাঁধছে। এবং সেই নির্যাতিতার যৌনাঙ্গে আঘাতের যে চিহ্ন আছে সেটাও কিন্তু ময়না তদন্তে উল্লেখ করা আছে। তাহলে খুব সুন্দরভাবে দেখুন, যদি আপনারা বিষয়টিকে একটু ছোটভাবে সংক্ষেপে মাথায় নেন তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন। যেখানে দাঁড়িয়ে ময়না তদন্তের রিপোর্ট আসছে, যে ময়না তদন্তের রিপোর্টে বলা হচ্ছে যে নির্যাতিতার মৃত্যু ঘটার আগে তার উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে, অর্থাৎ তাকে ধর্ষণ করা হয়েছে, এবং নির্যাতিতাকে মারা হয়েছে শ্বাসরোধ করে, অর্থাৎ গলা টিপে তাকে মারা হয়েছে। তার শরীরে যে যে অংশে আঘাতের চিহ্ন আছে সেখানে দাঁড়িয়ে গলায় আছে, তার মুখে আছে, তার শরীরের হাঁটু এবং পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন আছে। যে হাঁটু এবং পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন আছে সেটা কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়নি যে সেটা ধর্ষণের ফলে হয়েছে। সুতরাং জোরপূর্বক যখন কেউ নির্যাতিতা পড়ুয়াকে বা পড়ুয়ার উপরে যখন তাকে ধর্ষণ করছে সেক্ষেত্রে তার থাইতে বা কোমরে কোনো কিন্তু আঘাতের চিহ্ন নেই, এমনকি কোনো আছড়ের চিহ্নও কিন্তু নেই, কোনো আছড়ের চিহ্নও কিন্তু সেখানে পাওয়া যায়নি। কিন্তু যখন তদন্ত করতে গেছে সেই তদন্তের রিপোর্টে উঠে আসছে যে সেখানে গিয়ে যে নিধর দেহটি পড়েছিল নির্যাতিতার, সেই দেহের পাশে তার জিন্স প্যান্ট রাখা ছিল, মানে পরা ছিল, সেই জিন্সের প্যান্টে রক্ত মাখা ছিল, কিন্তু তার নিম্নাঙ্গে কোনো পোশাক ছিল না, উপর অঙ্গে কুর্তি কিছুটা তোলা ছিল, অন্তর্বাস সাইড করা ছিল। তাহলে যদি জীবিত অবস্থায় নির্যাতিতাকে ধর্ষণ করা হয় তাহলে প্যান্টটা সাইডে আলাদা খোলা থাকবে কেন, তাতে জিন্সের প্যান্টে রক্ত থাকবে কেন, এই প্রশ্নটা কিন্তু উঠছে। এবং তার সঙ্গে সঙ্গে সেই নির্যাতিতার নখের মধ্যে থেকে সেই রস নিয়েও কিন্তু পরীক্ষা করা হয়েছে, এবং তা সঞ্জয় রায়ের নখের রসের সাথে সেই পেশির সাথেও কিন্তু মিলিয়ে দেখা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু নির্যাতিতার নখের মধ্যে থেকে যে রস নেওয়া হয়েছে সেটা থেকে কিন্তু সঞ্জয় রায়ের পেশির কোনো সংযোগ পাওয়া যায়নি। এমনকি এটা বলা হচ্ছে যে সঞ্জয় রায়ের সেই নখের মধ্যে থেকে সেই নির্যাতিতার নখের সেই রস এক নাই হতে পারে যদি সঞ্জয় রায় স্নান করে থাকে। তাহলে যে জায়গায় নির্যাতিতার ডেড বডি পাওয়া গেছিল তড়িঘড়ি তার বাথরুমটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল পিডব্লিউডি থেকে অর্ডার নিয়ে এসে। তাহলে যে কথাটা প্রথম থেকে উঠেছে যে রাজ্য সরকার কোনো ক্ষেত্রে তথ্য লোপাট করতে চেয়েছে, সেই বাথরুমে কেউ চান করেছে কিনা বা সেই বাথরুমে কোনো প্রমাণ আছে কিনা, যার জন্য এই রাজ্য সরকার তড়িঘড়ি সেই বাথরুমটাকে ভেঙে ফেলে দিল। তাহলে এক্ষেত্রে কি তাহলে সেই সঞ্জয় রায় সেই বাথরুমেই স্নান করেছিল বা সেখানেই তার হাত পা ধুয়েছিল, যার ফলে বোঝা যাচ্ছে যে তার পেশির রস সেই নখের মধ্যে ছিল না, নির্যাতিতার পড়ুয়ার সেই পেশির রস সঞ্জয়ের নখের মধ্যে থেকে পাওয়া যায়নি। সুতরাং এই যে একাধিক প্রশ্ন দানা বাঁধছে, সুতরাং এক্ষেত্রে এই তদন্তের মধ্যে আগামী দিনে যে অনেক দূর অবধি এগোনো যায় সেটা যদি সিবিআই চায় তাহলে করতে পারবে।
জানি না এই তদন্ত সিবিআই আদৌ আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে কিনা, এ বিষয়ে যথেষ্ট প্রশ্নের চিহ্নের মুখে দাঁড়িয়ে আছে। কারণ সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্তের উপরে ভিত্তি করে যখন শিয়ালদা কোর্টের বিচারক সিবিআইকে জিজ্ঞাসাবাদ করে যে আপনারা সেই নির্যাতিতার জায়গা থেকে সেই ডাক্তারি পড়ুয়ার যে মারা গেছে সেই মৃতদেহ থেকে যে যে জিনিসগুলো পেয়েছেন সেখানে সঞ্জয়ের হাতের ছাপ কি কিছু আপনারা সংগ্রহ করেছেন, সেখানে দাঁড়িয়ে সিবিআই বলে সঞ্জয়ের হাতের ছাপ আমরা নিইনি বা আমরা সংগ্রহ করিনি। কতটা অপদার্থ হতে পারে এরা, যে তদন্তে কিভাবে গাফিলতি এরা করেছে। এমনকি সঞ্জয়ের গায়ে যে নখের আঁচড় পাওয়া গেছে সেটাকে কিন্তু সঞ্জয় রায় মেদিনীপুরে কোনো এক পাহাড়ে ওঠার সময় পড়ে গিয়ে ছিলে গেছে বলে সেটাকে সঞ্জয় রায় কিন্তু কোর্টে সেটা বারবার কোর্টে সেটা জানিয়েছে। সুতরাং সেই নির্যাতিতার শারীরিক ক্ষেত্রে শরীরে যে যে আক্রান্তের যে যে অংশগুলো রয়েছে সেক্ষেত্রেও কিন্তু তদন্ত নিয়ে একাধিক ধোঁয়াশা এখন অবধি দাঁড়িয়ে আছে। সুতরাং এক্ষেত্রে দাঁড়িয়ে যে যে প্রশ্নের জন্ম দিচ্ছে, প্রত্যেকটা তদন্তের রন্ধ্রে রন্ধ্রে প্রশ্ন দানা বাঁধছে। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সঞ্জয় রায়কে, অনেক ভেবে চিন্তে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে তারা মনে হয়েছে এই তদন্তে আরো কিছু বেরোনোর সম্ভব আছে। সুতরাং সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখার দরকার আছে। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।